আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা মানব ইতিহাস আর চেতনা নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। বইটার নাম দ্য হোলি সায়েন্স, লিখেছেন স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি। এই বইটা বলছে সময় কোনো সরল রেখা নয়, বরং এটা একটা বিশাল মহাজাগতিক ঘড়ির মতো। চলুন দেখি তো কী রহস্য লুকিয়ে আছে এই ঘড়ির পেছনে। ভাবুন তো একবার, আমরা সাধারণত ইতিহাসকে কিভাবে দেখি? একটা সরল রেখার মতো, যেখানে মানুষ সময়ের সাথে সাথে শুধু চালিয়েই যাচ্ছে, তাই না? কিন্তু যদি ব্যাপারটা তা না হয়, যদি আমাদের সভ্যতা, আমাদের জ্ঞান, আমাদের চেতনা সবকিছু একটা বিশাল চক্রের মধ্যে বারবার ওঠানামা করে, ঠিক এই ধারণাটা নিয়েই আমরা আজকে কথা বলবো। এই যে ছবিটা দেখছেন, এটাই হলো এই বিকল্প তত্ত্বের মূল চাবিকাঠি। এটাকে শুধু একটা টাইমলাইন ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে মানবতার আধ্যাত্মিক আর বৌদ্ধিক যাত্রার একটা ম্যাপ। এই ছবিটাই আমাদের বলে দেয় কিভাবে মানুষের চেতনা সময়ের সাথে সাথে বিকশিত হয়, আবার সংকুচিত হয়ে আসে। তো এই অসাধারণ তত্ত্বটা কোত্থেকে এলো? এর পেছনের মানুষটাই বা কে? আর ঠিক কী পরিস্থিতিতে এই বইটা লেখা হয়েছিল? চলুন সেটাই জানি। ইনি হলেন স্বামী শ্রী যুক্তেশ্বর গিরি। তার অনুসারীরা তাকে ডাকতেন জ্ঞানাবতার বলে, মানে জ্ঞানের এক জীবন্ত প্রতিমূর্তি। আর তার এই গভীর আধ্যাত্মিক জ্ঞান থেকে জন্ম নিয়েছিল এই যুগান্তকারী তত্ত্ব। ঘটনাটা 1894 সালের। শ্রী যুক্তেশ্বর বলছেন তাকে নাকি মহাগুরু বাবাজির কাছ থেকে একটা পবিত্র আদেশ দেয়া হয়েছিল এই দ্য হোলি সায়েন্স বইটা লেখার জন্য। উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল একটাই, দেখানো যে পৃথিবীর যত বড় বড় ধর্ম আছে তাদের সবার মূল কথাটা কিন্তু একই, তাদের ভেতরের সত্যটা এক। আচ্ছা, এবার চলুন তত্ত্বটার একেবারে ভেতরে ঢোকা যাক। এর মহাজাগতিক ভিত্তিটা ঠিক কী সেটা একটু বোঝার চেষ্টা করি। যুগ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। এর মানে হলো একটা সময়কাল। কিন্তু শ্রীযুক্তিশ্বরের তত্ত্বে এর মানেটা আরও গভীর। উনি বলছেন আমাদের সূর্য একা নয়, তার একটা সঙ্গী নক্ষত্র আছে, আর আমাদের সূর্য প্রায় 24,000 বছরে একবার সেই সঙ্গী নক্ষত্রকে ঘুরে আসে। এই বিশাল একটা চক্করই হল যুগচক্র। এই তত্ত্বের সবচেয়ে মজার বা বলা ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এটা কাজ করে কিভাবে। বলা হয়েছে মহাবিশ্বের বিষ্ণু নাভি নামে একটা বিশাল মহাজাগতিক কেন্দ্র আছে। যখন আমাদের সৌরজগৎ ঘুরতে ঘুরতে এই কেন্দ্রের কাছাকাছি আসে, তখন পৃথিবীতে মানুষের বুদ্ধি আর মানসিক গুণ, যাকে ধর্ম বলা হয়, সেটা বাড়তে থাকে। আর যখন দূরে সরে যায় তখন এর অবক্ষয় হয়। ব্যাপারটা অনেকটা একটা আলোর ডিমার সুইচের মতো। কাছে এলে আলো বাড়ে, মানে চেতনা বাড়ে; দূরে গেলে আলো কমে, মানে চেতনারও অবক্ষয় হয়। তাহলে এই যে পুরো 24,000 বছরের একটা চক্র, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো 12,000 বছরের চড়াইয়ের পথ, যখন মানুষের বুদ্ধি বাড়তে থাকে, আর আরেকটা হলো 12,000 বছরের উতরাইয়ের পথ, যখন বুদ্ধি কমতে থাকে। এই প্রত্যেকটা 12,000 বছরের পথ আবার 4টি যুগে ভাগ করা। সবচেয়ে অন্ধকার সময় হল কলিযুগ, যেটা চলে 1,200 বছর। এরপর আসে দাপর যুগ, 2,400 বছরের জন্য। তারপর ত্রেতা যুগ, যেটা 3,600 বছর দীর্ঘ। আর সবার ওপরে একদম শিখরে আছে সত্যযুগ বা স্বর্ণযুগ, যা চলে 4,800 বছর ধরে। এখানেই মানুষের বুদ্ধি তার সেরা অবস্থায় পৌঁছায়। তাহলে বুঝতেই পারছেন এই চক্রের দুই প্রান্তের মধ্যে পার্থক্যটা কত বিশাল। কলিযুগের একেবারে নিচু স্তরে মানুষ এতটাই জড়বাদী হয়ে পড়ে যে সে শুধু চোখে দেখা জিনিসই বিশ্বাস করে, স্থূল জগৎটাই তার কাছে সব। আর অন্যদিকে সত্যযুগের শিখরে মানুষের বুদ্ধি এতটাই তীক্ষ্ণ আর স্বচ্ছ হয়ে যায় যে সে এই জাগতিক জিনিসের পেছনের আসল সত্য, মানে পরমাত্মাকেও উপলব্ধি করতে পারে। শ্রীযুক্তেশ্বর কিন্তু এখানে একটা বড় ভুল ধারণাও ভেঙে দিয়েছিলেন। তখনকার হিন্দু পঞ্জিকাগুলোই বলা হতো যে কলিযুগ, মানে এই অন্ধকার যুগ, 4,32,000 বছর ধরে চলবে। ভাবুন একবার, এই ধারণাটা মানুষের মধ্যে কী পরিমাণ হতাশা তৈরি করেছিল। শ্রীযুক্তেশ্বর তার গণনার মাধ্যমে দেখালেন এই লম্বা সময়টা আসলে একটা ভুল বোঝাবুঝি। তার হিসাব বলছে 499 খ্রিস্টাব্দ ছিল এই চক্রের সর্বনিম্ন বিন্দু, মানে কলিযুগের সবচেয়ে অন্ধকার সময়। আর ঠিক তখন থেকেই আমাদের বুদ্ধি আবার ওপরের দিকে উঠতে শুরু করেছে। কিন্তু গেল তত্ত্বের কথা।
বাস্তবে এর কোনো প্রমাণ আছে কি? চলুন দেখি ইতিহাস আমাদের কি বলছে। দেখুন, যখনই মানবতা এই ঊর্ধ্বগামী দাপট যুগে পা রাখতে শুরু করল, ঠিক তখনই যেন জ্ঞান বিজ্ঞানের একটা বিস্ফোরণ ঘটল। ১৬০০ সালের পর থেকে উইলিয়াম গিলবার্টের চুম্বক শক্তি আবিষ্কার, গ্যালিলিও কেপলারের নতুন জ্যোতির্বিজ্ঞান, নিউটনের মহাকর্ষ সূত্র, বাষ্পীয় ইঞ্জিন, এমনকি মানব শরীরে বিদ্যুতের প্রভাব আবিষ্কার সবই হতে শুরু করল। এই সবগুলোই কিন্তু সূক্ষ্ম শক্তি নিয়ে কাজ, যা দাপট যুগেরই বৈশিষ্ট্য। আর এই তত্ত্ব যদি সত্যি হয়, তাহলে আমরা কিন্তু এখন দাপর যুগে বাস করছি। মানে এটা হলো শক্তির যুগ। আমরা কলিযুগের ওই স্থূল জগতের ধারণা থেকে বেরিয়ে এসেছি। এখন আমাদের পৃথিবী চলছে বিদ্যুৎ, পারমাণবিক শক্তি, ডিজিটাল টেকনোলজি দিয়ে। সবই তো শক্তির খেলা, তাই না? আমরা একটা নতুন সম্ভাবনার যুগে আছি। আচ্ছা, এবার আবার বইটার মূল উদ্দেশ্যে ফিরে আসি। এর লক্ষ্য কিন্তু শুধু মহাজাগতিক চক্র ব্যাখ্যা করা ছিল না। এর আসল উদ্দেশ্য ছিল বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে একটা সেতু তৈরি করা। শ্রীযুক্তেশ্বর নিজেই বলেছেন, এই বইয়ের উদ্দেশ্য হল যতটা সম্ভব স্পষ্টভাবে দেখানো যে সমস্ত ধর্মের মধ্যে একটি অপরিহার্য ঐক্য বিদ্যমান। মানে তিনি দেখাতে চেয়েছিলেন যে ধর্ম নিয়ে এত যে বিভেদ, এত যে ঝগড়া, তার কোনো ভিত্তি নেই, কারণ সব ধর্মই আসলে একই সত্যের কথা বলে, হয়তো ভিন্ন ভিন্ন ভাষায়। দ্য হোলি সায়েন্স বইটা আসলে এমন সব ধারণাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছে, যেগুলোকে আমরা সাধারণত আলাদা করে দেখি। যেমন ধরুন, প্রাচ্যের জ্যোতির্বিদ্যার সাথে বিশ্ব ইতিহাসকে মেলানো, হিন্দু শাস্ত্রের সাথে বাইবেলের কথার মিল খুঁজে বের করা, আবার মহাজাগতিক চক্রের সাথে বিজ্ঞানের অগ্রগতির সম্পর্ক দেখানো। সব মিলিয়ে এটা যেন একটা সার্বজনীন পথ দেখানোর চেষ্টা। তাহলে সংক্ষেপে বলতে গেলে এই যুগচক্রের তত্ত্বটা শুধু অতীত বা ভবিষ্যৎ বলার কোনো জ্যোতিষবিদ্যা নয়, এটা বরং আমাদের অস্তিত্বের একটা সম্পূর্ণ মডেল। এটা দেখাচ্ছে কিভাবে মহাজাগতিক ঘুড়ির কাঁটার সাথে আমাদের ইতিহাস, আমাদের চেতনা আর আমাদের আধ্যাত্মিক সম্ভাবনাগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। শেষে একটা প্রশ্ন রেখে যাই, যদি শ্রীযুক্তেশ্বরের এই তত্ত্ব সত্যি হয় আর আমরা সত্যিই চেতনার এক ঊর্ধ্বগামী যুগে বাস করি, তাহলে এর মানেটা কি দাঁড়ায় আমাদের জন্য, এই মানব সভ্যতার জন্য? এর সম্ভাবনা কতদূর? আমরা আসলে কি অর্জন করতে সক্ষম?